নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সুশীল চন্দ্র রায়ের লেখা ফল্গু। বিএ পরীক্ষায় পাশ করে প্রায় ৩ বছর ঘরে বেকার বসেও কাজকর্মের কোনো সুবিধা করে উঠতে পারলাম না। হঠাৎ একদিন একখানি দৈনিকে দেখলাম রানীগঞ্জ কয়লার খনিতে লোক চায়। ঘরে ফিরেই একটি আর্জি লিখে ডাকযোগে পাঠিয়ে দিলাম। উত্তর এলো, দরখাস্ত মঞ্জুর হয়েছে, এখনই রওনা হতে হবে। বেডিং ট্রাঙ্ক গুছিয়ে মনে অনেক আশা ভরসা নিয়ে জীবনে প্রথম ছুটলাম কর্মস্থল অভিমুখে। সম্বল রইল পিতামাতার সজল নয়নের 2টি ফোঁটা স্নেহাশ্রু আর শুভাশীর্বাদ। সকাল 6টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খাটতে হয়। মাইনে কাজের অনুপাতে বড় কম, তাতেই রাজি হলাম, না হওয়া ছাড়া উপায় বা কি ছিল। একদিন সন্ধ্যা প্রায় 7টাই হবে, কর্মস্থান থেকে ফিরছি, অক্লান্ত পরিশ্রমে দেহ শ্রান্ত। হঠাৎ পিছন থেকে একজন লোক টলতে টলতে আমার গায়ের ওপর এসে পড়ল। তখন মেজাজ বড় রুক্ষ, তাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকে এক ধাক্কা দিলাম। বেচারি টাল সামলে হি হি করে হেসে উঠল। হাসিটাও তেমনি কদর্য। ঘৃণায় মুখ ফিরিয়ে আবার হনহন করে ছুটলাম। মেসের দরজায় পা দিয়েছি। লোকটা টলতে টলতে ছুটে এসে ঢিপ করে আমার পায়ে একটা প্রণাম করল। আবার সেই হাসি, দুর্গন্ধ মুখে ভরভর করছে। জিজ্ঞাসা করল, হ্যাঁ হ্যাঁ রাগলেন নাকি? কোনো উত্তর দিলাম না। রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। লোকটি আবার বলল, আপনি এখানে থাকেন? আমি থাকি ওই বস্তিটায়। পরম আপ্যায়িত হলাম বলে মেসে নিজের ঘরে গিয়ে ঢুকলাম। যাবার সময় পেছন ফিরে দেখলাম লোকটা দরজার উপর বসে পড়েছে। ভালো বিপদ বটে। বন্ধুবান্ধবেরা ধরে বসল দুহাত খেলা যাক। কথাটা এড়াতে পারলাম না। রাত্রি তখন 11টা, সবাই খেতে গেল, আমিও যাচ্ছিলাম। মনে পড়ল সেই মাতালটার কথা। সে কি এখনো সেইখানে বসে আছে? বৃষ্টি নেমেছে, ভিজছে নাকি? গিয়ে দেখি যা ভেবেছি ঠিক তাই, বসে বসে ভিজছে। মায়া হলো, হাজার হোক মানুষ তো। টানতে টানতে ঘরে এনে ফেললাম। এই ঘটনার 1-2 পরের কথা। আবার তার সঙ্গে দেখা। তাদের বস্তির বারান্দায় সে বসেছিল। আমি ওই রাস্তায় বড়বাবুর বাড়ি থেকে ফিরছিলাম। তার হাতে একটা খাম, তখনও খোলা হয়নি। দেখি সে একটা অর্ধদগ্ধ বিড়ি পুনরায় জ্বালাবার জন্য চেষ্টা করছে। আমাকে দেখেই হাতের বিড়ি ফেলে উঠে দাঁড়ালো এবং সাগ্রহে জিজ্ঞাসা করল, এদিকে কোথায় যাওয়া হয়েছিল? সবিশেষ বুঝিয়ে বললাম। প্রত্যুত্তরে সে একবার হাসল। তারপর এক পা এগিয়ে এসে আমার হাতে খামটি দিয়ে বলল, দাদা কি লিখেছে যদি পড়ে দিতেন। কাকে দিয়ে পড়াই তাই ভাবছিলুম। নন্তেদা ঘরে নেই, তা আপনি যখন। আরও কি বলতে যাচ্ছিল, আমি দ্বিরুক্তি না করে তার হাত থেকে খামটি নিয়ে খুলতে আরম্ভ করলাম। সে একদৃষ্টে আমার হাতের দিকে চেয়ে রইল। ভাবে বুঝলাম সে বড়ই ব্যগ্র। আমি চিঠিখানা আগাগোড়া বারদুই পড়ে তাকে জিজ্ঞাসা করলাম, হরমোহনকে? আমার দাদা, বড়দা। আবার সেই হাসি। তা তিনি লিখেছেন পরশু তোমায় বাড়ি পৌঁছতে হবে, তোমার বিয়ে। সে হাসতে হাসতে হাত থেকে চিঠিখানা নিয়ে বলল, হ্যাঁ আবার কতগুলো খরচের মধ্যে পড়লুম। দেখুন দেখি, বড়দা তো শুনবে না।
তার হয়তো আরও কিছু বক্তব্য ছিল। আমি কিন্তু আর বিলম্ব করতে পারলাম না, উঠে দাঁড়ালাম। শশব্যস্তে সেও উঠে দাঁড়ালো, একটা বিড়ি দিতে হাত বাড়ালো। ও অভ্যাস আমার ছিল না, প্রত্যাখ্যান করলাম। বেচারির মুখ বিষণ্ণ হয়ে গেল। বলল, খান না বুঝি? ও তবে চললেন দাদা? আচ্ছা আসুন, আমি এই ঘরে থাকি, মাঝে মাঝে যদি পায়ের ধুলো। আর শেষ করতে পারল না। আচ্ছা দেখা যাবে বলে আমি চলে এলাম। বাড়িতে এসে বন্ধুবান্ধবদের বললাম, জানলে আজ আবার সেই মাতালটার সঙ্গে দেখা। কোথায় হে, আবার তার পাল্লায় পড়েছিলে? কোথায় কিভাবে দেখা হয়েছিল সমস্তই বললাম। অবশেষে এও বললাম, লোকটি ভদ্রলোকের ছেলে, নাম কালীমোহন বন্দ্যোপাধ্যায়। পরশু তার বিবাহ স্থির হয়েছে। সকলে আমাকে পাগল মনে করে হো হো শব্দে হেসে উঠল। পরদিন সন্ধ্যাবেলা ঘরে আর কেউই নেই, বেড়াতে গেছে। আমি একাই ছিলাম। মাকে একখানা চিঠি লিখছি। শুনলাম খটখট করে সিঁড়িতে জুতোর শব্দ হলো। মুখ তুলে দেখি কালীমোহন। নতুন জামা, জুতো, হাতে অনেকগুলি জিনিসপত্র, একটা ট্রাঙ্ক। বুঝলাম সকলেই বিবাহের আয়োজন। ঘরে ঢুকেই বলল, দাদা চললেন, 4-5 দিনের মধ্যেই ফিরব। বসতে অনুরোধ করবার পূর্বেই চেয়ারখানা টেনে নিয়ে বসল। আবার তার স্বভাবসিদ্ধ হাসি দেখা দিল। সে বলল, এই বুড়ো বয়সে দাদা এই ঝকমারি আর ভালো লাগে না, কেমন বাঁধো বাঁধো ঠেকছে। তুই যাই দেখি, একখানা শাড়ি 5 টাকা নিলে, তাই নিয়ে যাচ্ছি। গল্প আরম্ভ করলো, কি কি জিনিস কিনলো, তারপর কি কি কিনবে, কত দাম, সব হিসাব নিকাশ করে তার খরচের একটি ফর্দ করে শোনালো। সে আশায় আমার এই ক্ষুদ্র ঘরটি মদের গন্ধে পূর্ণ হয়ে গিয়েছিল। ভাবছিলাম উঠলেই বাঁচি। উঠবার কোনোরূপ লক্ষণ না দেখে বললাম, তবে আর দেরি করো না, ট্রেনের তো বিশেষ সময় নেই। হ্যাঁ দাদা, ঠিক বলেছ, আমার যে হুঁশি ছিল না। আচ্ছা আসি। আচ্ছা এসো বলে চিঠি লিখতে আরম্ভ করলাম। কিন্তু কি যে মাথামুন্ডু লিখছি তার ঠিক নেই। মনে একটা দুর্ভাবনা কেবলই জাগছিল। কেন এ লোকটি একটা কচি মেয়ের ইহপরকাল জর্জরিত করতে উন্মত্তের মতো ছুটে চলেছে? একটা মাতাল, এর হাতে কন্যাদান করে এমন পাষণ্ড পিতামাতাই বা কে? ইচ্ছা হচ্ছিল যাই, কালীমোহনের টুঁটি টিপে ধরে ফিরিয়ে আনি, কিন্তু কার্যত তা করা সম্ভব নয়। তাই চুপ করে বসে বসে আপন মনে ফুলতে লাগলাম। চিঠি লেখা সেদিন আর হয়ে উঠল না। 3 মাস গত হয়েছে। কালীমোহন নির্বিঘ্নে বিবাহ করে ফিরেছে। আর ওমুখ হয়নি। যেতে বললে বলে, যাবো দাদা যাবো, এত তাড়াহুড়ো কেন? বিবাহ করে ফেরবার পর একদিন হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলাম, কি হে, কেমন বউ হলো? প্রশ্ন শুনে লজ্জায় সে যেন মরে গেল। মাটির দিকে চেয়ে সংক্ষেপে বলল, কেমন আর হবে দাদা, তা হলো একরকম। কথার সঙ্গে তার সেই স্বভাবসিদ্ধ হাসি মিশ্রিত। পুনরায় তার মনের ভাব জানবার উৎকণ্ঠায় জিজ্ঞাসা করলাম, তবু? তা কি বলবো দাদা, আর লজ্জাই বা কিসের? সে যেন পড়ি, আমার সঙ্গে সাজে না দাদা। ওকে বিয়ে করে বড় আহামকি করেছি। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস বাধা মানল না। তার অজ্ঞাতেই বুক হালকা করে বেরিয়ে এলো। সে মুখ তুলে আমার দিকে চাইল। কি উদাস সে চাহনি, কি কাতরতা তার সেই দৃষ্টিতে। সহানুভূতিতে আমারও একটা নিঃশ্বাস পড়ল। তার ব্যথা কোথায় বুঝলাম। আজ আবার ভাবলাম, মাতাল হলে কি হয়, মানুষ তো বটেই।
তারপর কদিন আর তাকে দেখিনি। এই সেদিন পথের মাঝে দেখা। কথায় কথায় জিজ্ঞাসা করলাম, বউয়ের নাম কি হলো হে? তার লজ্জা বুঝি কেটে গিয়েছিল। দ্বিধা না করেই উত্তর দিল, ভালো নাম ফুলরানী, তাকে ফুলি বলে ডাকে। আমোদ করবার ইচ্ছায় বললাম, কে ডাকে হে? সবাই, আমিও, বলে হিহি করে হেসে উঠল। চিঠিপত্র লেখো তো? হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম। লিখতে কি আর জানি দাদা, অতদূর বিদ্যে নেই। ওই নন্তেদা যা লিখে দেয় তাই। তোমার বউ লেখে তো? আনন্দের আতিশয্যে সে বলে উঠল, হ্যাঁ, রোজ। এই তো 3 মাসের মধ্যে 5-6খানা পেয়েছি। এই সব চিঠিতেই যেতে লেখে। ওই কালো একখানা এসেছে, দেখবেন, এই দেখুন, বলে সযত্নে রক্ষিত একখানা খাম পকেট থেকে বের করে হাতে দিল। খুলতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছিল। খামের এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। কালী পট করে হাত থেকে খামখানা নিয়ে চিঠি বের করে ভাঁজ খুলল। তারপর আমার হাতে দিয়ে বলল, পড়ুন না, পড়ুন না, তাতে কি, নন্তেদা তো পড়ে শুনিয়েইছে, এমন তো কিছু লেখেনি। বলেই আবার রাঙা দাঁতগুলি বের করে হিহি করে হেসে উঠল। অগত্যা পড়লাম। গোটা গোটা অক্ষরে লেখা। বুঝলাম কাঁচা হাতের লেখা। অনেক কথাই লিখেছে, যেতেও বলেছে, স্বভক্তি প্রণামও জানিয়েছে। সমাপ্তে যা লেখা কর্তব্য নববিবাহিতার, তা লিখতেও ভোলেনি। লিখেছে, ইতি তোমার প্রাণের শরী। পড়ে হাসি পেল। কালী বলে উঠল, কি দাদা, পড়োই না শুনি। হাসতে হাসতেই বললাম, শুনেছই তো একবার। না দাদা, তবু পড়ো। নন্তেদা সব পড়ে না, বাদ দিয়ে যায়। বললে বলে, সব কি পড়া যায়? নাছোড় বান্দা, পড়ে শোনাতেই হলো। আমিও যে কিছু বাদ না দিলাম এমন নয়। চিঠিটা ফিরিয়ে দিতে গেলাম। সে হাত সরিয়ে নিয়ে বলল, ওই ইতি কি লিখেছে তা তো পড়লে না দাদা। ওটি পড়তেই হবে, পড়োই না। বেজায় হাসি পেল। বললাম, লিখেছে ইতি তোমার ফুলি। সন্তুষ্ট হলো খুবই, প্রাণ খুলে হাসল। তারপর অতি যত্নে ভাঁজ করে আবার পকেটে রাখতে রাখতে নিজের মনেই বলতে লাগলো, উত্তরটা কাল দেব, রাতে যদি নন্তেদা লিখে দেয়। ভারী একমেয়ে লোকটা, ভারী তো লিখতে জানে, ওই তারই জন্য দিমাগ দেখে বাঁচি নে। কত সাদা সাদি, তবে যদি 1 লাইন লেখে। তুমি লিখে দেবে দাদা, বড় উপকার হয়। ছেলেবেলায় লেখাপড়ায় ফাঁকি দেওয়ার এই পরিণাম। রাজি হলাম। কালী যেন ছিনে জোঁক। পিছু ধরল। ঘরে এসে লিখতে বসলাম। অনেক কথাই লিখতে হলো। ভাবলাম, বিয়ের পরে 2 রাত্রি তো ছিল, এত ভাব করল কি করে? চিঠি লিখে দিলাম। সে প্রফুল্ল চিত্তে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, এর উত্তর এলে আবার আসবো, মনে থাকে জানো দাদা। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম। তারপরেও মাঝে মাঝে এসেছে, চিঠি লিখিয়েছে। আজ প্রায় 4-5 দিন দেখা নেই। মনে ভাবি, কি এই কালীমোহন। আবার একদিন বড়বাবুর বাসায় যেতে হলো, জরুরি কাজ। সেখানে যেতে হলে কালীমোহনের বস্তির সামনে দিয়ে যাওয়াই সুবিধে। সেই পথেই চলেছিলাম। একটা কোলাহল কানে এসে পৌঁছল। দ্রুতপদে সেদিকে অগ্রসর হলাম। গিয়ে শুনি কালীমোহন প্রাণপণে চিৎকার করছে, কাকে যেন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ব্যাপার কি জানবার চেষ্টা করলাম। জিজ্ঞাসা করব কাকে? সকলেই ঝগড়া নিয়ে ব্যস্ত, কাজেই আর দাঁড়াবার প্রবৃত্তি হলো না। ফেরবার সময়ও দেখি ঝগড়ার মাত্রা বেড়েছে, বই কমেনি। আমি ডাকলাম, কালী, ও কালী। কে উত্তর দেবে?
কারো কানে আমার কণ্ঠধ্বনি প্রবেশ করল না। তবু আমি ক্ষান্ত হলাম না, উচ্চৈস্বরে ডাকলাম, কালী। এবার বোধহয় কানে গিয়েছিল। চিৎকার হঠাৎ যেন থেমে গেল, কিন্তু ও তরফ পূর্বের মতোই চলল। কালী বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন লজ্জায় মরে গেল। জিজ্ঞাসা না করতেই বলতে লাগলো, দেখুন না দাদা, দুটো তো টাকা পাবে, তাই তো এই বললুম দেশ থেকে ফিরে এসে দেব, হাতে টাকা নেই। পট করে কাঁধের চাদর ধরে আমার হিড়হিড় করে টেনে নিয়ে গেল। মাগির আক্কেলটা দেখুন। আরে আমি তো চোর নই, দুটো টাকার জন্য দেশ ছাড়াও হব না। যার কাছ থেকে এতকাল এত শুষেছিস, তাকে তুই এই অপমানটা করলি। হায় রে কলি, কালটাই এই দাদা, কালটাই এই। আর নইলে নোটই বলেছে কেন? কিছু উপলব্ধি করলাম। কালীমোহন অশ্লীল ভাষায় আরও অনেক কথাই বলল। শুনতে প্রবৃত্তি হচ্ছিল না। সেই স্থান ত্যাগ করবার জন্য ছটপট করছিলাম, কিন্তু তবু যেতে পারছিলাম না, ব্যাপারটা সঠিক জানবার ইচ্ছায়। কালীমোহন বলল, চলুন দাদা যাই, এখানে আর নয়। আর থাক তুই চাদর আঁকড়ে, আদায় করতে পারি কিনা দেখে নেব। আমার সঙ্গে সঙ্গেই সেই স্থান ত্যাগ করে চলে এলো। চলতে চলতে কালী বলতে আরম্ভ করলো, এই পরশু রাতে হাতে টাকা ছিল না, 2 বোতল আনাতে হলো, তাই ওকে বললাম তুই টাকা দিয়ে আনিয়ে নে, পরে দেব। আর যাত্রা করে বেরিয়েছি, প্রায়ই চিঠি আসে যেতে লেখে, যাই একবার ওদিক থেকে না ঘুরেই আসি। সেই বিয়ের পর এসেছি, আর তো যাইনি। পেছন থেকে দৌড়ে এসে আমার চাদরটা ধরে ফেললে, টাকা দিবি তবে যাবি। এ কি ব্যাপার? তাকে বাধা দিয়ে বললাম, ঢের হয়েছে, থামো। দেশে কি এই ট্রেনেই যাওয়া ঠিক করলে? নৈরাশ্য তাকে যেন ছেয়ে ফেলেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, সে আর হলো কই দাদা, পথে এমন বিঘ্ন, আজ আর নয়। দেখি কাল পরশু যদি হয়, টাকা সুদি, চাদর আদায় করি। তথাপি আমি তাকে যাবার জন্য অনুরোধ করলাম, এসে না হয় শুধবে, যাও ঘুরে এসো। সে শুনল না। সেই একই যুক্তি আবার শোনালো, এত বিঘ্নে যেতে নেই দাদা, ধনে প্রাণে যেতে হবে, আজ আর হবে না, কাল পরশু একদিন যাব। যেতে নারাজ, বৃথা আর অনুরোধ করলাম না। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। কোলের লোক চেনা যায় না। একটা মোটর গাড়িতে 3 জন যাত্রী প্রায় আমার ঘাড়ে এসে পড়ে আর কি। পাশ কাটিয়ে সরে দাঁড়ালাম, তথাপি ছোট্ট একটি ধাক্কা দিতে ছাড়ল না। চালকের এই অশিষ্টতায় এবং অপটুতায় রাগ হলো। ক্রোধান্ধ নয়নে ফিরে চাইলাম। দেখি 3 জনের মধ্যে একজন চালক, পিছনের 2 জনের মধ্যে একজন স্ত্রীলোক অচেনা, আর পুরুষটি কালীচরণ। আমাকে দেখেই সে মাথা নিচু করল। বিরক্তিতে সমস্ত অন্তর ভরে উঠল। এত বড় নির্লজ্জের সঙ্গে কথা কওয়াও অন্যায়। একবার এলে আচ্ছা করে 2-4 কথা শুনিয়ে দেব। পরদিন কালীমোহন নিজেই আমার কাছে এসে হাজির। নমস্কার ঠুকে কাছেই বসল। তার মুখে কথা ফুটছিল না। একবার আমার মুখের পানে চেয়েই মাথা হেঁট করে কি যেন বলবার চেষ্টা করছিল, পারছিল না। আমি সমস্ত কারণই বুঝলাম। আমারও কিছু জিজ্ঞাসা করতে ভালো লাগছিল না। নীরবে আর কতক্ষণ কাটে। অবশেষে আমিই বললাম, কি দেশে গেলে না? প্রশ্ন শুনে সে যেন থতমত খেয়ে গেল। বার 2 হ্যাঁ দাদা না দাদা করে বলল, তা দাদা যাবো তো ভাবছিলুম, টাকা করি তো জোগাড় হলো না। গেলে 2টো টাকা তো হাতে করে নিয়ে যেতে হয়, আর নইলে চলবে কি করে? বড় রাগ হলো। বললাম, বাজে এত টাকা ওড়াচ্ছ, তার বেলা তো পাও। কথার কোনোই প্রতিবাদ করল না। দেখলাম তার চোখ ছলছল করছে, মাথা হেঁট করে রইল। মুহূর্তে আমার পূর্ব সংকল্প সমস্ত ওলটপালট হয়ে গেল। ডাকলাম, কালী। আমার দিকে সে মাথা তুলে চাইল। আমি তাকে বললাম,
তুমি তো ইচ্ছে করে একজনকে আরও অসুখী করছো। সে যেতে লিখছে, যাওই না। এমন যদি করবে তবে বিয়ে করলে কেন? ভাবের আবেগে কালী একেবারে আমার পায়ের ওপর লুটিয়ে পড়ে বলল, এই তোমার পা ছুঁয়ে বলছি দাদা, এইবার যাব। কাল পরশু এই হপ্তাটার মাইনে পেলেই। আমি বললাম, আচ্ছা দেখা যাবে। রবিবার সারাদিন ঘরেই ছিলাম। যে গরম, ঘরের বার হয় কার সাধ্য। সময় কাটছিল না। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীখানা টেনে তারই পাতা ওল্টাচ্ছিলাম। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে খুলতেই দেখি একটা গামছায় জড়ানো কি যেন হাতে করে কালীমোহন ডাকছে। তার সর্বশরীর বয়ে ঘাম গড়াচ্ছে। রৌদ্রে মুখ চোখ লাল হয়ে উঠেছে। কাপড় কোমরে বাঁধা, জামা কাঁধে। ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? সে একটি টেলিগ্রাম আমার হাতে দিয়ে বলল, দাদা এ পড়ুন তো কি লিখেছে। নন্তেদা সব বোঝে না, কি বুঝলে ফুলির নাকি বেজায় ব্যারাম। টেলিগ্রামে লেখা ছিল, তোমার বউ সাংঘাতিক রূপে কাতর, শীঘ্র রওনা হও, হাবুল। ঘরে বসতে বললাম। সে বলল, না দাদা, ট্রেনের আর সময় নেই। সত্যি কি তাই দাদা? সত্যি ফুলির ব্যারাম? ঘড়ির দিকে চেয়ে দেখলাম 1টা বেজেছে। গাড়ি 3:30 ছাড়বে। অনেক সময় আছে। কালীমোহন তথাপি বোঝে না। না দাদা, আজকে মিস করলে চলবে না। না দাদা, আমি যাই, আর দেরি করব না। নন্তেদার কাছ থেকে কত করে ট্রেন ভাড়াটা চেয়ে নিলুম। হাতে তো একটা আদলাও রাখতে দেবে না। যাই দাদা, যাই। দেখি সে সত্যি সত্যি উঠে চলে যায়। আমি বাধা দিয়ে বললাম, ট্রেন পেলেই তো হলো, তুমি বসো, খাওয়া দাওয়া হয়েছে? কখন হবে দাদা? নিয়ে এসে পিঁড়ি পাতবো, শালার পিয়ন এসে হাঁক দিলে টেলিগ্রাম হ্যাঁ বাবু। রাঁধা ভাত পড়ে রইল। থাক, কতই তো খেয়েছি, বাঁচবে কি না যাই একবার দেখে আসি। দাদা কি লিখেছে, বাঁচবে তো? কি আর জবাব দেব, নীরবে রইলাম। মেসে থাকি, তাকে যে দুটো খেতে বলি এমন সাধ্য নেই। ঠাকুর চাকরেরা সমস্ত ভাত উজাড় করে এতক্ষণে নাক ডাকাচ্ছে। বললাম, না খেয়ে রওনা হবে, দুটি খেয়ে নিলে পারতে। কিন্তু কি যে খাবে তা আমিও জানতাম না। কালীমোহনও খেতে রাজি হলো না। বলল, তার চেয়ে দাদা যদি কিছু টাকা ধার দিতে সুবিধা হতো। শুধু হাতে যাচ্ছি, একটু কিছু ফলও নিলুম না, একেবারে শুধু হাত। মাথায় যেন বাজ পড়ল। টাকা পাবো কোথায়? হাত খরচের আনা আষ্টেক যা পয়সা আছে, আর সবই শেষ। তাকে সকলই খুলে বললাম। সে বলল, লোক তো এখানে কম নেই দাদা, চেয়ে চিনতে যদি দিতে। তার কাতরোক্তিতে ব্যথা পেলাম। বন্ধুবান্ধবদের কাছ থেকে কোনোভাবে গোটা 2 টাকা জোগাড় করে দিলাম। কিন্তু আর তাকে বসাতে পারলাম না। সে উঠে চলে গেল। ঘণ্টাখানেক পরে ভাবলাম, ট্রেনের সময় হয়েছে, যাই ওখানে কালীর সঙ্গে একবার দেখা করে আসি। বেরিয়ে দেখি গ্রীষ্মের রৌদ্র ঠাঠা করছে। তার মধ্যেই পথ চলতে আরম্ভ করলাম। স্টেশনে গিয়ে দেখি কালীমোহন একটা 3rd ক্লাস গাড়িতে চোখ বুজে পড়ে আছে। একটি কাগজের ঠোঙায় কিছু আঙুর ও বেদানা, সেগুলো পাশেই রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, কালী। চোখ চাইল। অমনি গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বললাম, গিয়ে চিঠি দিও কেমন থাকে। বড়ই উদাস সুরে বলল, দেব। ট্রেন ছেড়ে দিল। জানলা দিয়ে গলা বের করে ইশারায় কি বলল বুঝতে পারলাম না। তার দিকেই চেয়ে রইলাম। যতক্ষণ দেখা গেল দেখলাম সেও সকরুণ নেত্রে আমার দিকে চেয়ে আছে। ক্রমে ক্রমে রেলগাড়ি দিগন্তের গাছপালার আড়ালে পড়ে গেল। আর দেখা গেল না। শুধু মাঝে মাঝে ইঞ্জিনের কালো ধোঁয়া
দেবদারু গাছের উপর দিয়ে মাথা তুলে উঁকি মারতে লাগলো, যেন বলছে, আর কেন, এবার ফিরে যাও। যা হোক, কালীমোহনকে বিদায় দিয়ে বাসায় ফিরে এলাম। প্রায় 1 মাস গত হয়েছে, কালীর কোনো সংবাদ পাইনি। গিয়েও কোনো চিঠি দেয়নি। রোজই ভাবি একখানা চিঠি লিখি, ঠিকানা তো জানাই আছে, কিন্তু হয়ে ওঠে না। একদিন দেখি একটি 15-16 বছরের ছেলে আমারই ঘরের এদিক ওদিক কি খুঁজছে। জিজ্ঞাসা করতে বলল, যতীনবাবু কোথায় থাকেন বলতে পারেন? বললাম, যতীন কি গুপ্ত? কিছুক্ষণ ভেবে সে বলল, হ্যাঁ হ্যাঁ, গুপ্তই বটে। শুনে বললাম, হ্যাঁ আমি। কেন বলো দেখি, কোথা থেকে এসেছো? আগে হরিগঞ্জ থেকে। এই কালীমোহন বাবুকে চেনেন তো? তিনি আমার দাদা। তাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে বসালাম। তাকে প্রথমেই জিজ্ঞাসা করলাম, তোমার বৌদি কেমন আছেন? সে বলল, তিনি তো আর নেই, দাদা যাওয়ার আগেই। কণ্ঠস্বরে বুঝলাম এরাও কম আঘাত পায়নি। দুঃখ সংবাদে আমারও চোখে জল এলো। অবশেষে কালীমোহনের কথা জিজ্ঞাসা করতে সে বলল, দাদা যখন বাড়ি গিয়ে পৌঁছলেন তখন আমরা শ্মশানে। বাড়ি এসে শুনলুম তিনি নাকি না বাড়ি ঢুকেই সকলের মুখের দিকে একবার চেয়েই সব বুঝতে পারেন। একবার জিজ্ঞাসা করেছিলেন, ওরা বুঝি নিয়ে গেছে। তারপর হাতের ফলমূল সেইখানেই ফেলে রেখে ছুটে শ্মশানের দিকেই যান। পথে আমাদের সঙ্গে দেখা হয়নি। বাড়ি ফিরতে মা বললেন একবার ডেকে আনতে। গিয়ে দেখি ওই চিতার পাশে দাদা বসে আছেন, আর চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছে। ডাকলুম, কোনো উত্তর দিলেন না। অনেক ডাকতেই চমকে উঠে আমার দিকে চাইলেন। বললুম, বাড়ি চলো, মা ডাকছে। বললে, তুই যা, আমি পরে যাব। ফিরে এলুম। মা শুনে আমার ওপর রেগে বললেন, আবার যা, সঙ্গে করে নিয়ে আয়। কিন্তু গিয়ে আর তাকে খুঁজে পেলুম না। অনেক দূর পথ, প্রায় 3 ক্রোশ। ফিরতে রাত হয়ে গেল অনেক। রাত্রে আর খোঁজ করা গেল না। পরদিন সারা গাঁ খুঁজলুম, পেলুম না। ভেবেছিলুম এখানে এসেছেন, তাই মা পাঠিয়ে দিয়েছেন। সমস্ত শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস আপনিই বেরিয়ে এলো। তাকে অন্য অনেক কথা জিজ্ঞাসা করলাম, সমস্তই বলল। মেসেই তার খাবার বন্দোবস্ত করলাম। বিকালে আমার পরামর্শ অনুসারে সে কালীর ঘরে গেল, সঙ্গে আমিও ছিলাম। সকলে জিজ্ঞাসা করে কালীর সামান্য যা কিছু জিনিসপত্র ছিল নিয়ে রওনা হয়ে চলে গেল। ভাবলাম, যাক, একজন লোকের সকলই এখান থেকে শেষ হলো। মাস 2 পরের কথা। কাজের চাপে এবং সময়ের গুণে কালীর স্মৃতি অনেকটা ম্লান হয়ে এসেছে। সেদিন বাইরের ঘরে বসে আছি, হঠাৎ আমার নামে একটি মানি অর্ডার এলো। প্রেরক কালী। কোনো ঠিকানা দেয়নি যে চিঠি দেব কি খোঁজ করব। দেখলাম কলকাতা থেকে পাঠিয়েছে। গভীর বেদনায় মনের ভেতরটা টনটন করতে লাগলো। তারপর দীর্ঘদিন অতীত হয়ে গিয়েছে। ছেঁড়া কাঁথারি মতো পূর্বজীবনকে বিস্মৃতির গহ্বরে নিক্ষেপ করে বর্তমানে স্রোতে ভেসে চলেছি। এ চলার বোধ করি শেষ হতেও আর অধিক বিলম্ব নেই। হঠাৎ একদিন কালীর সঙ্গে দেখা হয়ে গেল। কলকাতার কোনো ঘৃণিত পল্লীর মাঝে দাঁড়িয়ে যুক্ত করে সকলকে সাধছে, বাবু ফিরুন, হতভাগার দুঃখের ইতিহাস একটু শুনে যান। কিন্তু সেই ফেলা উপদেশকেই বা শুনতে চায়। পাগলা বলে প্রায় সকলে উপেক্ষা করলেও দেখলাম যাদের ব্যবসায়ের সে হন্তারক, তারাই শুধু তাকে সাধু বাবা বলে ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে। দাঁড়ালাম না। তার অলক্ষ্যে যেমন এসেছিলাম তেমনি অলক্ষ্যেই পিছিয়ে এলাম।